চাকরির পরীক্ষায় রিসেন্ট টাইমে যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে, আমরা আজকে সে ধরনের অঙ্ক করার চেষ্টা করব এবং অনেকগুলো অঙ্ক করব। আপনারা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন, অঙ্কগুলো খাতায় তুলে রাখবেন। আর এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলেন আমরা আমাদের আলোচনায় সরাসরি চলে যাই। এই যে দেখেন, দুইটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুইটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমাদের কিন্তু ক্লু হিসাবে দেওয়া আছে অনুপাত হলো 4:5 এবং সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে 360। বলা হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো। তো যেহেতু অনুপাত দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অনুপাত থেকে একটু ধরে নিতে পারি যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে 4x এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 4 একটা 5, তো এখান থেকে আমরা ধরলাম একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 5x। এবং এই সংখ্যা দুইটার অনুপাত এই সংখ্যা দুইটার যোগফল যেহেতু দেওয়া আছে 360, তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি এভাবে। দেখেন, প্রশ্ন মতে 4x প্লাস 5x এই দুটো যোগ করলে কত হবে? 360 হবে। দেখেন তো বোঝেন কি না? এখন আমরা এখান থেকে x এর মান বের করে ফেলবো। তাহলে বা 4x আর 5x কত হবে? 9x ইকুয়াল 360। তাহলে বা x ইকুয়াল উপরে 360, তার নিচে কত? 9। আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে কত হয়? 4 নং 36 আর শূন্যটা এখানে বসাই দিলাম। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? সুতরাং x ইকুয়াল টু আমরা 40 পেয়ে গিয়েছি। তো এখন যেহেতু 40 বের হয়েছে, তাহলে 4x এবং 5x এর ভ্যালু বের করলেই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর চলে আসবে। তাহলে 4x অর্থাৎ 4 আর 40 গুণ করলে 4 গুণন 40 ইকুয়াল কত? 160 একটা। আর 5x তাহলে 5 ইন্টু 40 গুণ করলে 45-এ 200 একটা। তো 160 আর 200 এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা সেই প্রশ্নে চলে যাচ্ছি। এই পরীক্ষার আর একটা অঙ্ক করব আমরা। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর। 10 বছর পর মাতার বয়স কত হবে? একেবারেই ইজি টাইপের একটা অঙ্ক। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমি যদি বলি যে ধরি কন্যার বয়স x, সেটা ধরার পূর্বে আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের দেয়া রয়েছে কন্যার বয়স হচ্ছে 15 বছর। তাহলে আমাদের আর ধরার প্রয়োজন নেই, যেহেতু মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমরা বলতে পারি মাতার বয়স হচ্ছে 3 15 কত? 45 বছর। ঠিক আছে, কেননা যেহেতু কন্যার বয়স 15 আর মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে আমরা বলতে পারি যে মাতার বয়স হচ্ছে 45 বছর। এবার বলা হচ্ছে 10 বছর পর মাতার বয়স কত হবে? খুবই সহজ। তাহলে বর্তমানে তো 45, 10 বছর পর কত হবে? 45 আর 10-এ কত? 55। তাহলে 55 বছর আমাদের উত্তরে রয়েছে। দেখেন তো, এই যে গ নম্বর যে অপশনটা সেটাতে রয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা কেন এত ইজি আমি বলেছি। এই কারণেই, যদি দেওয়া না থাকতো কন্যার বয়স এবং কন্ডিশন দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন বিল্ড আপ করে করতে হতো, সেটা কিন্তু একটু কঠিন হতো। ওকে, এই প্রশ্নটা দেখেন, সেট সংক্রান্ত একটা প্রশ্ন। এটাও এসেছে রিসেন্ট টাইমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা পদে। এই যে দেখেন, 6/2/2026-এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সরাসরি লিখব, দেওয়া আছে আমাদের x এর যে ভ্যালু 2, 4 এবং 6, এই তিনটা মান কার? x এর। আর y এর ভ্যালু কি দেওয়া আছে? 4, 6 এবং 8, এই তিনটা দেওয়া আছে। তো আমাদের মান বের করতে হবে x ইউনিয়ন y। তো x ইউনিয়ন y ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এটা আমরা বসাচ্ছি 2, 4, 6 এবং মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিয়ে y এর ভ্যালু আমরা বসাচ্ছি 4, 6 এবং 8। মনে রাখবেন এই চিহ্নটার নাম ইউনিয়ন। এই চিহ্নটা যদি মাঝখানে থাকে, মিলগুলোও নিতে হবে এবং অমিলগুলো আমাদের নিতে হবে অ্যান্সার সেটে। ঠিক আছে, তাহলে মিল অমিল সবগুলোই, মিল হইলে আমরা নিব, অমিল হলেও আমরা নিব। তাহলে x ইউনিয়ন y ইকুয়াল আমরা কি বলতে পারি? 2 এখানে আছে এখানে নেই, নিব। এটা বাদ দিয়ে দিলাম, 4 এখানে আছে এখানে আছে, তাহলে একটা 4 আমরা নিব। 6 এখানে আছে এখানে আছে, তাহলে 6 আমরা নিব। আমি ইচ্ছা করেই কেটে দিচ্ছি। 8 এখানে আছে কিন্তু এখানে নেই, তারপরেও আমরা নিব। তাহলে আমি কি বললাম? মিলগুলোও নিতে হবে, অমিলগুলোও আমাদেরকে নিতে হবে। তো আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে? দেখেন তো, 2, 4, 6, 8 কোথায় আছে? এই যে খ নম্বর অপশনে রয়েছে। তাই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন।
ওকে, এবার আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিব, যদিও এই নিয়মটা আমি করাইনি, আমার মনে হয় তারপরেও আপনারা এটা করতে পারবেন। এক্স এর ভ্যালু 246 এবং ওয়াই এর ভ্যালু 468 হলে এক্স ইন্টারসেকশন ওয়াই এর ভ্যালু কত। ওকে, অবশ্যই পারবেন, কেননা এটা মানে শুধু মিল বোঝায়, দুটার মধ্যে কি মিল আছে সেটা বের করতে পারলেই কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। তো HW1 দিয়ে দিচ্ছে, এটার অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ক, খ, গ, ঘ, 4টা উত্তর রয়েছে। এটা দেখেন, এই অঙ্কটা সম্ভাবনার একটা অঙ্ক। একটি বাক্সে 5টি সাদা, 3টি লাল ও 4টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তো যেহেতু বলেছে সম্ভাবনা কত, তো সম্ভাবনার সূত্রটা আমরা একটু লিখব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্ভাবনা সূত্রটা এখানে লিখে দিয়েছি। সূত্রটা কি? যে সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা, তার নিচে মোট ঘটনা। অর্থাৎ কোনো একটা ঘটনায় যতগুলো ঘটনা ঘটতে পারে তার সমষ্টিকে বলে মোট ঘটনা। এবং দেখেন মোট ঘটনা কিভাবে বের করা হচ্ছে। 5টি সাদা বল আছে, তাহলে আমরা লিখব যে সাদা বল আছে কয়টা? 5টি। এরপরে লাল বল আছে কয়টা? আমরা লিখব লাল বল আছে কয়টা? 3টা, তাহলে 3টি। আর 4টি কি বল আছে? নীল বল আছে, তাহলে আমরা লিখব নীল বল আছে কয়টা? 4টা। তাহলে মোট বল 5, 3, 8 আর 4 12, তাহলে মোট বল হচ্ছে আমাদের কত? মোট হচ্ছে 12টি। তো মোট ঘটনা অবশ্যই 12 হবে, তাহলে মোট ঘটনার জায়গায় আমি 12 বসাই দিলাম। নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে মোট ঘটনাটা বের করে নিলাম। এবার বলা হচ্ছে যে দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলেন তো দেখি, যদি নীল না হয়, তাই না? দুঃখিত, নীল না হওয়ার সম্ভাবনা, আমি বারবার ভুল পড়ছি। নীল হওয়ার সম্ভাবনা কত? এখানে কিন্তু কোথাও না কথাটা লেখা নেই, জানি না আমার কেন মানে এমন হলো। তো নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল বল আছে কয়টা বলেন তো? নীল বল আছে কিন্তু 4টা। তো নীল বল যেহেতু 4টা আছে, সেক্ষেত্রে আমরা এখানে 4 লিখে দেব। ক্লিয়ার? কি লিখে দিব? 4 লিখে দিব। তাহলে আমাদের বলেছে দৈবভাবে একটি বল তুললে সেটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল হওয়ার সম্ভাবনা আমরা এবারে খুঁজে পেয়েছি, কেননা উপরে 4, এটা অনুকূল ঘটনা, নিচে 12, মোট ঘটনা। কাটাকাটি করব, 4 1 4 আর 3 4 12, অর্থাৎ উপরে 1 তার নিচে 3, তাহলে 1/3 রয়েছে আমাদের কোথায় দেখেন তো? এই যে এই অপশনটাতে, তাই 1/3 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, নিচে কি লেখা রয়েছে এটা কিন্তু আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু হয়তো বুঝতে পারছেন না আপনারা, এখানে কিন্তু এটা আসলে দাড়ি ছিল, তো এটা ভুলে এরকম এসে পড়েছে 1/3 বা 1/3, এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে? তো এভাবেই সম্ভাবনার অঙ্কগুলো আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, যেহেতু আমি ভুল করে বলেছি আপনাদেরকে যে এখানে নীল না হওয়ার সম্ভাবনা, আচ্ছা যদি এটা থাকতো তাহলে আমরা কি করতাম দেখেন, আমি এটা শেখাই দিচ্ছি যে যদি বলতো নীল না হওয়ার সম্ভাবনা কত, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনুকূল ঘটনাটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে? অনুকূল ঘটনা চেঞ্জ, নিচে তো মোট ঘটনা ঠিকই থাকতো। যেহেতু বলেছে নীল না হওয়ার সম্ভাবনা, তাহলে নীল বাদে, অর্থাৎ এই বলটা বাদে বাকি দুটো বল কত আছে? 5 আর 3 8, তাহলে উপরে 8 তার নিচে 12, এভাবে। তাহলে আমরা 4 2 8, তাহলে 3 4 12, তখন কিন্তু 2/3 হতো আমাদের সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, নীল না হওয়ার সম্ভাবনা বললে অ্যান্সার হতো কিন্তু 2/3, অর্থাৎ 2/3, যেটাকে আমরা বলি। তো এভাবেই সম্ভাবনার অঙ্কগুলো বুঝে বুঝে আপনাদেরকে করতে হবে। এই প্রশ্নটা দেখেন, এটাও কিন্তু 2026-এর জানুয়ারিতে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেটাতে এসেছিল। 2/5, 3/5 ও 6/15 ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে পূর্ণরূপটা সহ দিয়ে দিয়েছে। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? মানে হচ্ছে লসাগু কত। ওকে, তাহলে আমরা জানি উপরে থাকে লব আর নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে হর। তো ভগ্নাংশের লসাগু করার সিস্টেম কি আমি একটু লিখে দিচ্ছি। ভগ্নাংশের আমরা কি করব? আমরা লসাগু বের করতে চাই। তো ভগ্নাংশের লসাগু মানে মনে রাখবেন, লবগুলোর লসাগু করতে হবে আর হরগুলোর কি করতে হবে? গসাগু করতে হবে। এই জিনিসটা মাথায় রাখলেই আপনারা ভগ্নাংশের লসাগু এবং গসাগু করতে পারবেন। তো ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে, তাহলে হবে লবগুলোর গসাগু, ওকে মনে রাখবেন, আর হবে হরগুলোর
আমাদের কি লসাগু। ঠিক আছে, তো যেটা বের করতে বলবে লবগুলোর সেটা বের হবে। আর ভগ্নাংশের লসাগু মানে লবগুলোর লসাগু, আর ভগ্নাংশের গসাগু মানে লবগুলোর গসাগু। নিঃসন্দেহে এটার কম্বিনেশনটা বুঝতে পারছেন। তো এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, মানে সূত্র হিসেবে আপনাদের কিন্তু একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ভুলে যাবেন এটা। হ্যাঁ, একটু খাতায় লিখে রাখতে হবে যে ভগ্নাংশের লসাগু মানে লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু, আর ভগ্নাংশের গসাগু মানে লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। আসেন এবারে আমরা মূল প্রশ্নে আসি। তাহলে 2/5 একটা ভগ্নাংশ, 3/5 একটা ভগ্নাংশ, 6/15 একটা ভগ্নাংশ। এখানে লব কোনগুলো? উপরেরগুলো হচ্ছে লব, এগুলো 2, 3 এবং 6। আর হর কোনগুলো? নিচেরগুলো হচ্ছে হর। আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে 5, 5 এবং 15 এগুলো কি? এগুলো হচ্ছে হর। তাহলে লব এবং হর আমরা চিনে ফেললাম। তাহলে এবার কি করব? এবার 2, 3 আর 6 আমরা কি করব? যেহেতু লসাগু বের করতে বলেছে তাহলে লবগুলোর লসাগু করব। তাহলে 2, 3, 6 লসাগু 2 দ্বারা ভাগ যায়, 2 একে 2, 3 3ই থাকলো, 3 2 6। আবার 3 দ্বারা যায়, 3 একে 3, 3 একে 3। তাহলে 3 2 6 হচ্ছে আমাদের কি লসাগু, এগুলো লসাগু হচ্ছে আমাদের 6। আমরা লসাগু বের করে ফেলেছি। এবার 5, 5, 15 এর আমরা কি বের করব? আমরা গসাগু বের করব। তাহলে 5, 5, 15 এর গসাগু বের করলে কত হয়? 5 দ্বারা 5কে ভাগ, তাহলে 5 একে 5 মিলে গেল। এই সর্বশেষ ভাজক 5, এই 5 দ্বারা আবার 15কে ভাগ, তাহলে 15কে ভাগ করছি, তাহলে 3 5 কত হবে? 15 হবে, মিলে গেল। তাহলে সর্বশেষ ভাজক হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি যে 5 হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে গসাগু। এখন আমরা যদি বসাই দেই তাহলে কি বসাবো? এই যে দেখেন ভগ্নাংশের আমাদের লসাগু, এর সূত্রটা কি? লবগুলোর লসাগু। তাহলে লবগুলোর লসাগু কত? লবগুলোর লসাগু 6, উপরে 6, আর হরগুলোর গসাগু কত? 5। তাহলে নিচে 5। তাহলে 6/5 কোথায় আছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি 6/5 আমাদের খ নম্বর অপশনে আছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। দেখেন বুঝে বুঝে করলে অঙ্ক হতে কিন্তু বাধ্য। ওকে, দেখেন অঙ্ক হয়ে যাবে, কিন্তু আপনি যদি এই নিয়মগুলো মনে রাখতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক। তো এখন লসাগু আসুক আর গসাগু আসুক, নিঃসন্দেহে আপনারা করতে পারবেন। তো আমি একেবারে ধরে ধরে চাকরির গণিত শেখাচ্ছি। একটা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি, বেশ কিছু ক্লাসও হয়েছে, আর সামনেই একটা নতুন ব্যাচ নেব আমি। তো সেই ব্যাচে জয়েন করার জন্য অনেকেই অলরেডি জয়েন হয়ে গিয়েছে, আমি কিছুদিনের মধ্যেই শুরু করব। তো যদি জয়েন করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমাকে জানাবেন। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, এটা টোটাল কোর্স ফি। আপনারা পিডিএফ শিট পাবেন, মডেল টেস্ট দিতে পারবেন অনলাইনে, এবং প্রাইভেট একটা গ্রুপ থাকবে যেখানে আপনাদের রেকর্ড ভিডিওগুলো, মানে লাইভ ক্লাস শেষে রেকর্ড ভিডিওগুলো রেখে দেওয়া হবে, এবং পিডিএফ শিটগুলো আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন। ওকে, 33টা চ্যাপ্টার আমি শেখাবো, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সব কিছু মিলিয়ে একেবারে পূর্ণাঙ্গ একটা কোর্স। যদি আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারেন তাহলে চাকরির পরীক্ষায় অনায়াসে আপনি 70, 80 বা 90% পর্যন্ত গণিত সরাসরি কমন পেয়ে যেতে পারেন। ওকে, তো শিখতে হবে, গণিত আসলে রাতারাতি শেখার কোনো বিষয় নয়, একটু সময় নিয়ে আপনাকে শিখতে হবে। এটা নতুন ভাষা শেখার মতো একটা ব্যাপার। ধরেন আপনি হচ্ছে চীনের যে ভাষা, মান্দারিন ভাষা শিখতে চাচ্ছেন, এটা কি বলেন তো 20 দিনে 15 দিনে শেখা সম্ভব? অবশ্যই না, একটা নির্দিষ্ট প্রসেস অনুযায়ী আপনাকে ভাষাটা শিখতে হবে। ওকে, অথবা আপনি জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন, সেটাও কিন্তু খুব দ্রুত শেখা সম্ভব নয়। ওকে, তো এই জন্য আপনার গণিত বলেন, ইংরেজি বলেন, বাংলা ব্যাকরণ বলেন, এগুলো কিন্তু মানে ধরে ধরে আপনাকে শিখতে হবে, প্রতিদিন একটু একটু করে শিখতে হবে। একবারে যদি আপনি শিখতে চান তাহলে কোনো লাভ হবে না। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। যদি সময় থাকে এবং আপনি যদি গণিতের কারণে চাকরির পরীক্ষায় টিকতে পারছেন না, এরকমটা আপনার মনে হয় যে আপনি অনেক পিছিয়ে যাচ্ছেন অনেকের তুলনায়, তাহলে এই কোর্সটা আপনার জন্য। তবে আমার লেকচারগুলো যাদের ভালো লাগে, যারা আমার কথা বুঝতে পারেন, অঙ্কগুলো করানো বুঝতে পারেন, তারাই কেবল আমার সঙ্গে যোগাযোগ করবেন, আদারওয়াইজ অন্য কারো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাতে আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তো আবারও বলছি, নর্মাল কল করবেন না, হোয়াটসঅ্যাপে নক দেবেন, এই নম্বরে লিখবেন যে আমি অনলাইনে কোর্স করতে চাই, বিস্তারিত যদি জানার থাকে দেন আমার সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। এটা দেখেন সেটের একটা অঙ্ক, এটা বলা হচ্ছে a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, এবং এক্স লেস দেন ইকুয়াল 5 হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা কয়টা হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। তো মনে রাখবেন, সেট মানে গঠন পদ্ধতি একটা,
আর টেবিউলার মেথড বা হচ্ছে তালিকা পদ্ধতি। একটা মানে সেটের দুটো পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি কি বললাম? একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এটাকে বলা হয় টেবিউলার মেথড, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। তো আমরা নর্মালি যখন বলি a ইকুয়াল টু ধরেন 2 4 6 বা 1 3 5 যাই বলে না কেন 2 4 5, এটা কিন্তু তালিকা পদ্ধতি বা টেবিউলার মেথড, মনে রাখতে হবে। আর এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটার নামই কিন্তু সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড, দুটো পদ্ধতি। আর সেট তত্ত্বের জনকের নাম কিন্তু ফিলিপ ক্যান্টর, মনে রাখবেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি লিখে দিচ্ছি ফিলিপ জর্জ ক্যান্টর। যাই হোক, ফিলিপ ক্যান্টর বলা হয় ওনাকে, কয় জফলা আকার, মধ্য 9টা আর র, ঠিক আছে, বা দন্ত 9টা আর র। ফিলিপ ক্যান্টর হচ্ছে সেট তত্ত্বের জনক, মনে রাখবেন, এটা একজনই ব্যক্তি, ফিলিপ ক্যান্টর। তো আসেন আমরা হচ্ছে এটার সমাধান করি। তাহলে বলা হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 5-এর সমান বা 5-এর চেয়ে ছোট। তাহলে 5-এর সমান মানে 5, আর 5-এর চেয়ে ছোট কি? 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। আমরা যদি পজিটিভগুলোকে ধরি এবং স্বাভাবিক সংখ্যাগুলো যদি ধরি তাহলে 1 2 3 4 5। তাহলে কয়টা উপাদান হচ্ছে এ সেটের উপাদান? এই যে দেখেন, এ সেটের উপাদান হচ্ছে 5টা। দেখেন আমরা সেট বিল্ডার মেথড থেকে টেবিউলার মেথডে কনভার্ট করে ফেললাম। এবার বলা হচ্ছে পি অফ এ মানে পাওয়ার অফ এ, এর শক্তি সেট কয়টা? তো শক্তি সেট বা উপসেট একই কথা। এর নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা n এর মান, ঠিক আছে। তাহলে n মানে যেহেতু উপাদান সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে উপাদান হচ্ছে 5টা, তাহলে n ইকুয়াল টু 5। তাহলে সুতরাং আমাদের পাওয়ার অফ এ মানে এ এর শক্তি সেট হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে তো 32, কেননা 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে 32 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, খ নম্বর অপশনেই কিন্তু সঠিক উত্তরটা রয়েছে আমাদের। এবারে জ্যামিতি সংক্রান্ত একটা প্রশ্ন এসেছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে কি বলেছে, এর ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো একটা সমবাহু ত্রিভুজ যদি আমি তৈরি করার চেষ্টা করি, সমবাহু মানে হচ্ছে যার প্রত্যেকটা বাহু পরস্পর সমান। ধরেন আনুমানিক আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজটার এটা হচ্ছে এ, এটা বি এবং এটা হচ্ছে সি। তাহলে এই বাহু এই বাহু এই বাহু পরস্পর সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য 8 মিটার, তাহলে এটাও 8, এটাও 8, এটাও 8, আমি বলে দিলাম 8 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? মনে রাখবেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যার ইংরেজি হচ্ছে এরিয়া, ইকুয়াল টু √3/4 ইন্টু এ এর উপর স্কোয়ার। এইটা হলো সূত্র। চাইলে এখানে আপনি ব্র্যাকেট নাও দিতে পারেন, নো প্রবলেম, ওকে, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে কত? এর মান কত? 8। এই যে বাহুগুলোকে আমরা এ দ্বারা প্রকাশ করি 8, যেহেতু প্রত্যেকটাই সমান, তাহলে 8-এর উপরে স্কোয়ার হবে। তাহলে কি হবে? √3/4 ইন্টু 8 কত? 64। তাহলে 4 দ্বারা 64কে কাটলে 4 ষোলো 64, তাহলে 16√3 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অ্যান্সারটা কোথায় রয়েছে দেখেন তো দেখি, এই যে গ নম্বর অপশনেই কিন্তু 16√3 রয়েছে। তো এভাবেই আপনাদেরকে কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে? ওকে, তো এখানে 4% হার সুদে, তো যেহেতু সুদের হারটা আমাদের বলা হচ্ছে 4%, তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে আর এর মান হচ্ছে আমাদের 4%। তো 4% মানে হচ্ছে 4 ভাগ হচ্ছে 100, এটা 2 বছরের। তো এন এর মান হচ্ছে আমাদের 2 বছর, এটাও আমরা বলতে পারি। এবার বলা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তার মানে আমাদের সরল সুদ বের করতে হবে, দেন আবার চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। বের করে যদি বিয়োগ করি তাহলে 1 টাকা আসবে। এখানে বলা হচ্ছে কত টাকার, কত টাকার মানে হচ্ছে আসল, অর্থাৎ পি এর মান কিন্তু আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে যে পি এর মানটা কত এখানে। তো আসেন আমরা হচ্ছে সরাসরি যদি সূত্র প্রয়োগ করি, তো এখানে আমি একটু অন্য কালারের কলম দিয়ে লিখছি যে আমরা জানি, ডিটেলস মেথডে যদি করতে চাই, আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, যেখানে আই মানে সুদ বা মুনাফা। তো সুদ বা মুনাফা কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে বা আই এর মান আমরা বের করব। তো আই ইকুয়াল পি, পি থাকলো কেননা পি এর মান তো দেওয়া নেই, যেটা বের করতে হবে। আচ্ছা, ইন্টু আর এর মান কত? আর এর মান 4/100, তো দিয়ে দিলাম 4/100
ইন্টু এন এর মান কত, এন এর মান 2, মানে 2 বছর যেহেতু। তো আমরা যদি কাটাকাটি করি 4 25 100, তাই না? আর এই 2 কিন্তু উপরের সংখ্যা, তাহলে আমরা বলতে পারি বা আই ইকুয়াল উপরে 2p তার নিচে 25, তাহলে 2p ভাগ হচ্ছে 25। এটা হলো কার মান? এটা হচ্ছে আমরা আই এর মান পেলাম, মানে সরল মুনাফা বা সরল সুদ পেলাম আমরা এটা। এবার আমরা মাঝখানে একটা দাগ দিয়ে দিব এই দিকে। এবার আমরা করব কি, অবশ্যই আমরা হচ্ছে এই দিকে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল আমরা বলতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি হচ্ছে কি বের করার সূত্র বলেন তো? চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। তো চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। এখন যদি আপনি বলেন যে আমি তো এই সূত্রটা জানি না, তাহলে তো হবে না। আপনি এটা যেমন জানেন এটাও সেরকম আপনাকে জানতে হবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটাকে আমরা এসআই বলতে পারি, সিম্পল ইন্টারেস্ট বের করার সূত্র, আর এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্র। অর্থাৎ এটা কিন্তু আমাদের কি বের হয় বলেন তো? এটা সুদ আসল বের হয়। সুদ আসল থেকে আসল বাদ দিলে আমাদের সুদ পাওয়া যায়, এই জন্য এটা এরকম। তাহলে ইকুয়াল পি কত? পি তো মান নেই, ইন্টু 1 প্লাস আর, তাহলে 1 প্লাস আর এর মান কত? আর এর মান 4/100, তাহলে আমরা দিলাম 4/100 এভাবে। আচ্ছা 4/100 মানে কত? অবশ্যই আমরা বলতে পারি 1/25 কাটাকাটি করলে। আচ্ছা আমরা যেহেতু বসিয়েছি বসাই, এন এর মান 2 মাইনাস হচ্ছে পি, বসাই দিলাম। তাহলে ইকুয়াল পি ইন্টু, এখানে যদি আমরা কাটাকাটি করি 4 25 100, তাহলে উপরে থাকে 1, তাহলে আমরা বসাতে পারি 1 প্লাস 1/25 তার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে পি, তাহলে ইকুয়াল পি ইন্টু, এখানে লসগু হচ্ছে 25, তাহলে 25 একে 25 আর একে কত? 26, তাহলে বসাই দিলাম তার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে পি, তাহলে ইকুয়াল পি ইন্টু 26 কয়বার আছে? 2 বার, 26 গুণন 26, আর 25 কয়বার আছে? 2 বার, 25 গুণন 25, তাই নয় কি? এই যে স্কোয়ার মানে তো এটা, আর মাইনাস হচ্ছে পি। তাহলে ইকুয়াল কি করব? 26 26 গুণ করলে কত হয়? আমরা একটু আলাদা জায়গায় গুণ করি, 26 আর 26, 6 6 36 এর 6, হাতে 3, 6 দুগুণ 12, 13 14 15, 156, আর 26 দুগুণ 52, থাকলো 6 7 6 676। তাহলে উপরে থাকলো 676, তার সাথে পি, পি যেহেতু ইন্টু আছে উপরের সংখ্যা, আর নিচে 25 25 কত হবে? 625 মাইনাস কত? পি। তাহলে এখন এখানে আমরা আবারও লসাগু করব। লসাগু হবে 625, তাহলে 625 625 ভাগ করলে 1 দ্বারা 676কে গুণ, তাহলে 676 পি, মাইনাস 625 দ্বারা পিকে গুণ করলে 625 তার সাথে পি, তাহলে ইকুয়াল টান দিলাম 676 থেকে 625 বাদ দেব, 5 আছে, 6 মেলাতে কত হবে? 1, হাতে কত? হাতে হচ্ছে আমাদের নেই, 2 আছে, 7 মেলাতে 5, হাতে নেই, 6 6 মিলে গেল 0, তাহলে 51 পি, তার নিচে হচ্ছে 625। তো খেয়াল করে দেখেন আমরা কিন্তু এটা পেলাম কি? এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি হচ্ছে সুদ, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সরল সুদ, আর এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবারে বলা হচ্ছে উভয় সুদের পার্থক্য কত টাকা? 1 টাকা। তাহলে দেখেন আমি একটা অংশ একটু মুছে দিয়ে তারপরে ক্যালকুলেশনটা, দুঃখিত, তারপরে আমি ক্যালকুলেশনটা করাচ্ছি। তাহলে আমি এই অংশটা উপর থেকে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? মুছে দিয়ে এই জায়গায় আমি ক্যালকুলেশনটা করাবো। তাহলে আমরা বলতে পারি যে চক্রবৃদ্ধি সুদ অবশ্যই বেশি হয়, সরল সুদটা কম হয়। এই দুই সুদের পার্থক্য তাহলে কত? 1 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 51 পি ভাগ হচ্ছে 625 মাইনাস 2p ভাগ হচ্ছে 25 ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। দেখেন আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম। তাহলে বা লসাগু 625 আর 25 এর লসাগু 625, 625 দ্বারা 625কে ভাগ করলে 1 দ্বারা 51কে গুণ করলে 51p মাইনাস কত? মাইনাস হচ্ছে 25 25 625, 25 দ্বারা 2pকে গুণ করলে 25 দুগুণ 50p ইকুয়াল টু কত? 1। তাহলে বাকি দাঁড়াচ্ছে 51 থেকে 50 বাদ দিলে একটা পি, ভাগ কত? 625 ইকুয়াল কত? 1, তাই না? তাহলে বা কি হবে? 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা পি কে গুণ করলে পি ইকুয়াল 625 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 625। তাহলে সুতরাং পি এর ভ্যালু বা আসল আমরা পাচ্ছি 625
টাকা। ওকে, তাহলে সুদের হার কত, মানে বলছে 4% হার সুদে কত টাকার, তাহলে কত টাকার, অবশ্যই 625 টাকার, যেহেতু আমরা পি এর মান বের করতে চাই। এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের সঠিক উত্তর। এই যে মোটামুটি 7 মিনিট ধরে আমি অঙ্কটা আপনাদের করালাম। তো ধরেন রিটেন পরীক্ষায় এই অঙ্কটা এসেছে, আপনার কোনো প্রবলেম নেই, আপনি সুন্দরভাবে এভাবে করে দিতে পারবেন। কিন্তু এই অঙ্কটা যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে তখন তো আপনার জন্য ঝামেলা, তাই না? তখন আপনি কিভাবে করবেন? আর যদি সংখ্যা একটু চেঞ্জ করে দেয়, ধরেন অঙ্ক এটাই, সংখ্যা চেঞ্জ, তখনও তো আপনাকে অঙ্কটা করতে হবে ঠিকঠাক মতো, তাই না? আপনি তাহলে কিভাবে করবেন? খুব দ্রুত, মানে সর্বোচ্চ আপনি 1 মিনিট ব্যয় করতে পারবেন, এর বেশি কিন্তু ব্যয় করা যাবে না এমসিকিউ টাইপের পরীক্ষায়। এবার আসেন, তাহলে আমরা বলতে পারি যে 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ। আচ্ছা, 2 বছরের সরল সুদ আমি যদি হিসাব করি, খেয়াল করে দেখেন তো, 2 বছর মানে কি 4% প্রথম বছর নির্দিষ্ট একটা টাকার উপর, আবার 4% ওই নির্দিষ্ট টাকার উপর। তো যেহেতু বলেছে কত টাকা, তাহলে আমরা ধরে নিব যে ধরি আসল হচ্ছে আমাদের x টাকা। আমরা মুখে মুখে চিন্তা করলাম আসল কত, আসল হচ্ছে x টাকা। ওকে, তাহলে বলেন তো 2 বছর যেহেতু, তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা কি? চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছে সুদের সুদ, অর্থাৎ 4% সুদের আবার 4% সুদ। বিষয়টা এরকম না? তাহলে 4% সুদের আবার 4% সুদ যদি আমরা বের করি, তাহলে সেই টাকাটা হবে 1 টাকা। এই যে থিঙ্কিং লেভেলটা, এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে x এর 4% এর 4% ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। এইটা যে আপনি সরাসরি বুঝবেন ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে না পারেন তাহলে বিষয়টা কিন্তু আপনার বোধগম্য হবে না। তাহলে দেখেন, বা x এর 4% মানে 4/100, এর 4% মানে আবার 4/100 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা কি করতে পারি? 4/25 100, আবার 4/25 100। তাহলে বা x এর, তাহলে আমরা এভাবে লিখবো, x এর উপরে 1 1 থাকবে, তাই না, যেহেতু ছোট সংখ্যা। তাহলে উপরে 1, তার নিচে 25 25 গুণ করলে 625 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 1। তাহলে x তো উপরের সংখ্যা, তাহলে বা x/625 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এবার 1 দ্বারা 1 কে গুণ, 625 দ্বারা 1 কে গুণ, তাহলে x ইকুয়াল টু 625। দেখেন 1 মিনিটেরও কম সময়ে কিন্তু আপনি এভাবে অঙ্কটা করতে পারবেন। তবে যেমনটা বলেছি যে যদি অঙ্ক সম্পর্কে আপনার একেবারে স্বচ্ছ এবং ক্লিয়ার কনসেপ্ট না থাকে তবে কিন্তু আপনি এটা বুঝবেন না। এবারে এই অঙ্কটা দেখেন, সরল মুনাফার অঙ্ক। এটাতে কিন্তু যৌগিক মুনাফা কথাটা লেখা নেই। তো মনে রাখবেন, যদি কোনো অঙ্কে সরল মুনাফা যৌগিক মুনাফা কিছুই লেখা না থাকে তাহলে আপনি ধরে নেবেন যে সেটা সরল মুনাফার অঙ্ক। দুঃখিত, এখানে কিন্তু সরল মুনাফাটা লেখা আছে, সরল সুদের হার, কিন্তু যদি লেখা নাও থাকতো তাও আমরা ধরে নিতাম সরল মুনাফা। কি বলা হচ্ছে অঙ্কটাতে? সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? তো যে কোনো মূলধন বলেছে, তাহলে সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি? সুদের হার শতকরা কত টাকা হলে, এটা বের করতে, মানে সুদের হার বের করতে বলেছে। সুদের হার মানে কি? মানে হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান আর ইকুয়াল টু হোয়াট, এটা আমরা বের করতে চাই। এবার বলা হচ্ছে যে কোনো মূলধন, তাহলে মূলধন তো এখানে দেওয়াই নেই, তাই না? তাহলে আমাদের ধরে নিতে হবে যে ধরি মূলধন, মূলধনের আর এক নাম কিন্তু আসল, মূলধন বা আসল ইকুয়াল টু কত টাকা? ধরে নিলাম 100 টাকা। এবার বলা হচ্ছে 8 বছরে, তাহলে বছর বা হচ্ছে সময়, এর মান কত? এর মান হচ্ছে 8, আমাদের এখানে যেটা দেওয়া আছে। আরও বলা হচ্ছে যে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুদে আসলে কয় গুণ? 3 গুণ। তাহলে আসল 100 টাকা, তাহলে সুদে আসলে 3 গুণ মানে হচ্ছে 300 টাকা। তাহলে সুতরাং শুধু সুদ কত হবে? 300 থেকে 100 বাদ দিলে 200। নিশ্চয়ই বোঝেন এটা। এবার আমরা মানগুলো ধরবো। আসল মানে পি এর মান, বছর মানে এন এর মান, হচ্ছে সুদ মানে আই এর মান। ঠিক আছে? তো আমরা আর তো আমাদের বের করতে হবে। তাহলে দেখেন মোটামুটি আমরা জানি আই ইকুয়াল যে পি আর এন, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। তাহলে আই এর মান কত? আই এর মান 200, বসাই দিচ্ছি 200, ইকুয়াল টু পি এর মান 100, বসাই দিলাম 100, ইন্টু আর এর মান, তাহলে আর এর মান বের করতে হবে। তো আর যেখানে বসে তার নিচে অলওয়েজ 100 বসে, ইন্টু এন এর মান হচ্ছে 8 বা 8, বসাই দিলাম 8, 100 আর 100 ক্রস করে দিলাম। তাহলে বা 200 ইকুয়াল হচ্ছে 8 আর।
ওকে, তাহলে বা 8r ইকুয়াল টু 200 আমরা লিখতেই পারি, এটা এদিকে পুরো জিনিস এক্সচেঞ্জ হলে কিন্তু মানে পুরোটা চেঞ্জ হলে কিন্তু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে বা r ইকুয়াল উপরে 200 তার নিচে 8, তাহলে 8 দুগুণ 16 থাকলো 4 40, 5 8 40, তাহলে সুতরাং r এর ভ্যালু হবে আমাদের 25%। এই যে দেখেন আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর। ওকে, তো এটা খুব একটা সময় লাগবে না আপনাদের অঙ্কটা করতে, আমি বোঝালাম জন্য হয়তো বেশি সময় লাগলো, আপনি 1 মিনিটেরও কম সময়ে কিন্তু এই অঙ্কটার সলিউশন বের করে ফেলতে পারবেন। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। ওকে, এবং এটা বিসিএসে এসেছে, মনে রাখবেন যে অঙ্ক একবার বিসিএসে আসে সেই অঙ্ক কিন্তু মানে বারবার বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে রিপিট হতে দেখা যায়। এবারে আমরা আরেকটা অঙ্ক করব, এটাও সরল মুনাফার অঙ্ক। 6% হারে 9 মাসে, এটা কেন নিলাম, কেননা এখানে হচ্ছে মাসের ব্যাপারটা রয়েছে। 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? তো এটাও হচ্ছে আমাদের I ইকুয়াল টু PRN যে সূত্র আছে সেটা দিয়ে করতে হবে। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি I ইকুয়াল PRN, যেখানে I কি, I মানে সুদ বা মুনাফা, P মানে আসল বা মূলধন, R মানে সুদের হার বা মুনাফার হার, আর N মানে হচ্ছে বছর বা সময়। তাহলে 6% হার যেটা আমাদের R এর মান, তাহলে R এর মান হচ্ছে 6%। বলা হচ্ছে 10,000 টাকার, তাহলে P এর মান হচ্ছে 10,000। এবার বলা হচ্ছে সুদ কত, তাহলে সুদ হচ্ছে আমাদের কত, সুদ হচ্ছে I, তাহলে I ইকুয়াল টু হোয়াট। এবার বলা হচ্ছে 9 মাসে, আপনি বলবেন এটা যেহেতু সময় তাহলে আমি N ইকুয়াল টু 9 দিব, এখানেই কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখবেন N কিন্তু বছরে প্রকাশ করা হয়, N মানে হচ্ছে কত বছর সেটা। তো যেহেতু 9 মাস, তো যত মাস হবে মাস যদি দেওয়া থাকে তার নিচে 12 বসাতে হবে, তাহলে 9/12 আপনাদের অবশ্যই N এর মান এটা বসাতে হবে। তাহলে N ইকুয়াল টু 9/12। এই জায়গাটাতে আপনারা অনেক সময় ভুল করে ফেলেন বিধায় এই অঙ্কটা আমি আলোচনায় রেখেছি। তাহলে বা I এর মান কত, I এর মান তো আমরা বের করতে চাই, তাহলে I ইকুয়াল P কত, P হচ্ছে 10,000, বসাই দিলাম 10,000। আর কত, 6%, তাহলে উপরে 6 তার নিচে কত 100 হবে, তাহলে আমরা বসাই দিলাম 6/100 ইন্টু N কত, N মানে হচ্ছে 9/12। ওকে, তো আসেন এবার 2 0 2 0 ক্রস করে দিলাম, 3 তিরিখে 9, তাহলে 3 4 12, 4 দ্বারা 100কে কাটলে 4 25 100, তাহলে বা I এর মান কত হবে, আমরা দেখতে পাচ্ছি 25 গুণন 6 গুণন 3, তাহলে 25 গুণন 6 গুণন 3, তাহলে 6 25 কত, 6 25 হচ্ছে 150, 150কে 3 দ্বারা গুণ করলে 3 দ্বারে 4.5, তাহলে I ইকুয়াল 450 টাকা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত টাকা, অবশ্যই সুদ হবে আমাদের 450 টাকা। এই যে দেখেন গ নম্বর অপশনেও কিন্তু এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে। তো এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। এখানে দেখেন 25তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে কিন্তু এই অঙ্কটা এসেছে। এবারে স্ক্রিনের দুটো অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো অঙ্ক আমি আপনাদেরকে HW দিচ্ছি, এটা হচ্ছে HW নাম্বার 1 এবং এটা হচ্ছে HW নাম্বার 2। ওকে, অবশ্যই আপনারা এই দুটো অঙ্ক করবেন, করার পরে কমেন্ট সেকশনে উত্তর হিসেবে কত হচ্ছে আপনাদের এই দুটো আমাকে জানিয়ে দেবেন, অবশ্যই করবেন কিন্তু। এবারে আমরা আরেকটা অঙ্ক করব, সরল মুনাফার অঙ্ক। অবশ্যই সেটা কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, শতকরা সুদের হার কত? তাহলে কি জানতে চাচ্ছে, সুদের হার অর্থাৎ R এর মান হোয়াট, সেটা জানতে চাচ্ছে। এবং অঙ্কটাতে কিন্তু দুটো জিনিস রয়েছে, কোনো আসল মানে কোনো P এর মান 3 বছরের সুদে আসলে হয় 460 টাকা, এটা একটা মানে হচ্ছে অংশ, এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, এটা একটা অংশ। এই দুটো অংশ মিলেই কিন্তু অঙ্কটা, অর্থাৎ আমাদের 2 বার সূত্র প্রয়োগ করতে হবে। তো মাঝখানে আমরা একটু টান দিয়ে নিলাম, আমরা 2 বার এখানে সূত্রটা প্রয়োগ করব। তো খেয়াল করে দেখেন, প্রথমবার আমরা করছি কি, কোনো আসল, তাহলে আসল কি, আসল হচ্ছে P 3 বছরে, তাহলে N এর মান হচ্ছে 3, সুদে আসলে 460 টাকা হয়, তাহলে সুদে আসলে 460 টাকা হওয়া মানে কি, মানে হচ্ছে মানে আমাদের A এর মান 460 টাকা। এখন আপনি বলবেন যে আসলে হঠাৎ করে আমাদের A এর মান 460 টাকা আসলো, এটা কিভাবে সম্ভব, আমি তো A বুঝলাম না। মনে রাখেন যে A মানে সুদ আসল, অর্থাৎ P
পি প্লাস আই এই দুটো যোগ করলে আমাদের এ পাওয়া যায়। এখন এ এর সূত্রর সাথে তো আপনারা যদি পরিচিত না হন তাহলে তো আবার মুশকিল, তাই না? তো দেখি এটা আমি একটু অন্যভাবে করানোর চেষ্টা করি। এভাবে করালে এটা এই অঙ্কটা বোঝাতেও আমার 8-10 মিনিট সময় লেগে যাবে। তো আমি একটু অন্যভাবে মানে থিঙ্কিং লেভেলটা একটু অন্যভাবে করব যে যেন তাড়াতাড়ি হয়। দেখেন, কোনো আসল 3 বছরে সুদে আসলে, অর্থাৎ যদি 3 বছরে সুদে আসল হিসাব করি তাহলে হয় 460 টাকা, আর যদি 5 বছরে সুদে আসল হিসাব করি তাহলে হয় কত টাকা? 500 টাকা। তাহলে বলেন তো দেখি, এই যে 3 বছর আর এই যে 5 বছর, তাহলে 2 বছরের জন্য আমি কতটুকু অতিরিক্ত পেলাম? 460 থেকে 500 গেলে কত পাই? অবশ্যই আমি পাই 60 আর 100 এখানে, তাহলে 40 টাকা। তাহলে আমি 2 বছরের জন্য 40 টাকা পাই। তাহলে কয় বছর? 2 বছরের জন্য আমি পাচ্ছি 40 টাকা। তাহলে 1 বছরের জন্য আমি অবশ্যই 20 টাকা পাবো। তাহলে 1 বছরের জন্য যদি আমি 20 টাকা পাই, তাহলে বলেন তো দেখি, আমার বলা হচ্ছে যে 1 বছরে 20 টাকা, তার মানে 3 বছরের কত? 60 টাকা। আবার 5 বছরের কত? 5-20 100 টাকা। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে 3 বছরের হচ্ছে সুদটা হচ্ছে 60 টাকা, আর 5 বছরের সুদটা হচ্ছে 100 টাকা। এখন যেহেতু এখানে কত টাকা? 60 টাকা হচ্ছে 3 বছরের সুদ, আর এখানে সুদে আসলে 460, তার মানে এখানে আসল 400 টাকা, আর এখানেও আসল কত? আসল হচ্ছে এখানেও 400 টাকা। তার মানে আমরা বলতে পারি যে কোনো আসল মানে অবশ্যই আসলটা 400 টাকা। তাহলে 400 টাকা যদি আসল হয় আর সুদ যদি হয় 60 টাকা, তাহলে খেয়াল করে দেখেন তো এটা কয় বছরের সুদ? 3 বছরের সুদ। তাহলে আমি যদি বলি 400 টাকার 1 বছরের সুদ, তাহলে কত? অবশ্যই 20 টাকা, কেননা এই 1 বছরে তো আমি 20 টাকা বের করেছি, তাই না? আবার এটা থেকেও আমি ওই একই জিনিস 20 টাকাই পাচ্ছি। তাহলে আমরা পেলাম কি? আমরা এখান থেকে পেলাম 400 টাকার সুদ হচ্ছে কয় টাকা? 20 টাকা। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে 400 টাকার সুদ যদি 20 টাকা হয়, তাহলে বলেন তো 1 টাকার সুদ কত? অবশ্যই 20/400। তাহলে 100 টাকার সুদ কত? তাহলে গুণন 100 উপরে চলে যাবে। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, 4 5 20 5, এই যে 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমি নিশ্চিত যে অনেকেই বিষয়টাকে গুলিয়ে ফেলেছেন, বুঝতে পারেননি যে কেন আমি এমনটা করলাম। তো মনে রাখবেন, যারা বুঝতে পারেননি তাদের অঙ্ক আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, আমি কিন্তু অরিজিনাল সূত্রে না গিয়ে একটু ভিন্নভাবে জিনিসটাকে চিন্তা করার চেষ্টা করলাম। আসলে এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে কিন্তু এভাবেই চিন্তা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে?